আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 3, ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরই অঙ্ক আসে। আমাদের বইয়ে এই ফরম্যাটে অঙ্ক দিয়েছি আমরা, বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট শিখতে হবে মোট 4টি। রিকোয়ারমেন্ট নাম্বার 1, প্রথমে ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস। নাম্বার 2, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি। নাম্বার 3, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI, আর রিটার্ন অন ইকুইটি হলো ROE। নাম্বার 4, ফাইন্ড আউট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। অর্থাৎ এমন একটা ইবিআইটি তৈরি করতে হবে যে ইবিআইটি দ্বারা ইপিএস তৈরি করলে ইপিএসের কোনো পার্থক্য থাকবে না। এটা হলো ইনডিফারেন্স ইবিআইটি। তো এই 4টি রিকোয়ারমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে 3টি ওয়ার্কিং করে নিতে হবে। এই ফরম্যাটে প্রথমে 3টি ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিংগুলো হলো, প্রথমে তৈরি করতে হবে নাম্বার অফ শেয়ার, তারপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট, তারপরে প্রিফারেড ডিভিডেন্ড। এই 3টে ওয়ার্কিং করতে হয়। আর এর জন্য আমি এখানে সূত্র দিয়েছি। ইপিএসের সূত্র হলো ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার অথবা ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। এটা ছকের মাধ্যমে দেখাবো। আর রিটার্ন অন ইকুইটি অথবা কস্ট অফ ইকুইটি, এটা সূত্র হলো ইএসিএস অবলিক ইএটি ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল ইন্টু 100। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, এটা সূত্র হলো ইবিআইটি, যেখানে আমি ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1, 2 যেটা দেওয়া থাকবে সেটা। তাহলে এক্স হলো এখানে ইবিআইটি, এটার মান আমরা বের করব। সমান সমান এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2। যদি 1 এবং 2-র মধ্যে বলা হয় তাহলে 1, 2 দিবেন, আর 2 আর 3 বললে 2, 3 দেবেন, আর 1, 3 বললে 1, 3 দিবেন। তবে দুইটার মধ্যেই ইনডিফারেন্স হয় সবসময়, দুইটার বেশি হলে ইনডিফারেন্স করা যাবে না। যে কোনো দুইটার মধ্যেই ইনডিফারেন্স দেখাতে হবে। যাই হোক, এগুলি আমরা অঙ্কের মাধ্যমে শেখালে ভালো বুঝতে পারবেন। প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1, এটা বের করুন। দেখুন অঙ্কটি আপনারা মিলাই নিন। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ টেক্সটাইল মিল লিমিটেড। এখানে টেক্সটাইল মিলের প্রেজেন্ট ক্যাপিটাল ছিল কম্পোজ বাই 20,000 শেয়ার অফ কমন স্টক 100 টাকা ইচ। তাহলে 20,000 শেয়ার 100 টাকা করে দাম। এই ছিল আমাদের 20,000 শেয়ার প্রেজেন্ট ক্যাপিটাল। অ্যান্ড ডেপ্ট ক্যাপিটাল ছিল 20 লাখ। তাহলে 20,000 শেয়ার 100 টাকা করে দাম 20 লাখ হয়, আর ডেপ্ট ক্যাপিটাল ছিল 20 লাখ, যার উপরে 8% সুদ। তাহলে 40 লাখ টাকার ক্যাপিটাল তাদের বর্তমানে প্রেজেন্ট আছে। দ্য কোম্পানি নিডস অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ 35 লক্ষ টাকা। তাদের অতিরিক্ত আরও প্রয়োজন 35 লাখ টাকার। আর এই টাকা ম্যানেজ করার জন্য দে হ্যাভ ফলোয়িং 3 অল্টারনেটিভ। তাদের অপশন আছে 3টি। যে কোনো উপায়ে তারা ম্যানেজ করতে পারে। 3টি অপশন আছে, এই 3টির মধ্যে যে কোনো অপশন গ্রহণ করতে পারবে। প্রথম অপশনে বলা হচ্ছে 35 লাখ টাকা তারা কীভাবে ম্যানেজ করবে। বলছে 2000 শেয়ার বিক্রি করবে। এই 2000 শেয়ারের প্রত্যেকটি দাম হলো 200 টাকা। তো 200 টাকা করে, যদি 200 টাকা করে আমরা 2000 শেয়ার বিক্রি করি, এখান থেকে 4 লক্ষ টাকা ম্যানেজ হবে। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, আর অবশিষ্ট টাকা বাই প্রিফারেড স্টক, প্রিফারেডের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে অবশিষ্ট কত থাকে সেটা দেখুন। 35 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা প্রথমে কমন স্টক শেয়ারের মাধ্যমে পেয়ে গেল, আর থাকলো 31 লাখ। এই 31 লক্ষ টাকা ম্যানেজ করবে প্রিফারেড শেয়ারের মাধ্যমে, যেখানে প্রিফারেড ডিভিডেন্ড দিতে হবে 11%। তাহলে এই প্রশ্নগুলি পড়ার আগে আমি আরেকটা কথা মনে করাই দিই, যে আমাদের মূলধন সংগ্রহ করার উৎস সাধারণত 4টি। তার মধ্যে থেকে আমাদের এই ফরম্যাটে 3টি ব্যবহার হবে। কোন কোন সোর্স ব্যবহার হবে? ব্যবহার হবে শেয়ার ক্যাপিটাল, ডেপ্ট ক্যাপিটাল আর প্রিফারেড শেয়ার ক্যাপিটাল। তো আবার বলি, শেয়ার ক্যাপিটালের আবার নাম আছে 4টি, যেমন অর্ডিনারি শেয়ার, কমন স্টক শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার।
এই 4টি নামে একই শেয়ার পরিচিত, আর প্রিফারেড শেয়ার বললে এটা আলাদা। আরেকটা হলো ডিবেঞ্চার, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড। এই 5টি নামে আমাদের বন্ড পরিচিত। তো 5টি বললে ইন্টারেস্ট হয়, ডেট, ডিবেঞ্চার, বন্ড, মর্টগেজ আর লোন। এতে আমাদের ইন্টারেস্ট তৈরি হবে। আর অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার আর কমন স্টক শেয়ার, এই 4টি নাম বললে নাম্বার অফ শেয়ার তৈরি হবে। আর শুধুমাত্র প্রিফারেড শেয়ার বললে সেখানে প্রিফারেড ডিভিডেন্ড তৈরি হবে। তো কয়টা ওয়ার্কিং করতে হবে? 3টা। আমি একটু ওয়ার্কিংগুলো একটু দেখাই দিই এক নজরে। প্রথম ওয়ার্কিং করবেন 1 নাম্বার, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। এখানে আসবে অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার, এই 4টা। আর দ্বিতীয় হলো ইন্টারেস্ট। ইন্টারেস্টের মধ্যে আসবে ডেট, ডিবেঞ্চার, বন্ড, লোন, মর্টগেজ ইত্যাদি, এই 5টি। আর প্রিফারেড ডিভিডেন্ড যখন বলবে শুধুমাত্র প্রিফারেড শেয়ারের অংশটা প্রিফারেড ডিভিডেন্ডে আসবে। প্রত্যেকটা অঙ্কে শুরু করার সময় এই ফরম্যাটের স্ট্রাকচারে আমাদের 3টি ওয়ার্কিং করে নিতে হবে। এবার আসুন, দে হ্যাভ 3 অল্টারনেটিভ। যদি বলা হয় অল্টারনেটিভ, তাহলে এখানে 3টে এ দিবেন, A1, A2, A3। এতে হচ্ছে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। আবার দেখুন ইন্টারেস্টের এখানেও 1 2 3, প্রিফারেডেও 1 2 3। যদি বলা হতো 4টি অল্টারনেটিভ, তাহলে 1 2 3 4 লিখতাম, প্রত্যেকেই 1 2 3 4 দিতাম। এটা প্রথমে লিখে নেবেন। যদি অপশন বলতো তাহলে এর জায়গায় ও লিখতাম, অপশন 1, অপশন 2, অপশন 3 এভাবে। যদি বলতো সোর্স তাহলে এস লিখতাম এখানে। যদি বলা হতো মেথড তাহলে এম লিখে দিতাম, M1, M2, M3 এভাবে লিখতাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসুন আমরা ওয়ার্কিংগুলো সাজালাম। এখানে প্রশ্নগুলো আর একটু পড়ে আসি, তারপরে আবার আমরা উত্তর শুরু করব। তাহলে আমাদের এখানে দেখা গেল যে অর্ডিনারি শেয়ারে 2000 শেয়ার যাচ্ছে, আর অবশিষ্ট টাকা 31 লাখ, সেটা প্রিফারেড ডিভিডেন্ডের ওখানে যাবে। দ্বিতীয় অল্টারনেটিভ, ঠিক আছে, দেখুন আমরা একসাথে উত্তরটাও করে ফেলি। তো এখানে আসুন আমি প্রথমে শুরু করি যে অর্ডিনারি শেয়ার ওল্ড ছিল কত? 20,000। দেখুন শেয়ারের ওয়ার্কিংয়ের এখানে আমরা লিখলাম ওল্ড শেয়ার 20,000। আর ডেট ক্যাপিটাল পুরাতন ছিল কত? ডেট ক্যাপিটাল 20 লাখ। 20 লাখের 8% কত হয়? 8 দুগুণে 16, অর্থাৎ 1,60,000। তাই ওল্ড ইন্টারেস্ট 1,60,000। এখন প্রিফারেড কোনো ওল্ড নাই। এবার অল্টারনেটিভ 1 2 3 লিখলাম, 1 2 3 লেখা হলো, 1 2 3 লেখা হলো। ওল্ড শেয়ারগুলো প্রত্যেকটি ওয়ার্কিংয়ের প্রথমে, অল্টারনেটিভের প্রথমে কমনভাবে থাকবে 20,000, 20,000, 20,000। এর সাথে প্লাস প্লাস রেখে দিলাম, পরের বাকি অংশটা লিখব। ইন্টারেস্ট ছিল ওল্ড ইন্টারেস্ট 1,60,000, 1,60,000, 1,60,000। এটা আমাদের ওল্ড ইন্টারেস্ট। নতুন কোনো ইন্টারেস্ট হলে পরে আমরা আবার যোগ করে নেব, আর যদি ইন্টারেস্ট না হয় তাহলে নীল লিখে দেব। প্রিফারেড কোনো ওল্ড ছিল না, তাই আমরা এখানে লিখি নাই। ওল্ড কোনো প্রিফারেড ছিল না, বাস ওকে। এবার আমরা অল্টারনেটিভ যখন 1 পড়ব, তখন এই যে ওয়ার্কিংয়ে যাবে আমরা সেখানে সেখানে বসাবো, আর যেখানে যাবে না সেখানে আমরা নীল লিখে রাখবো। দেখুন 1 নম্বর অল্টারনেটিভ বলা হচ্ছে 2000 শেয়ার অফ 200 টাকা ইস, এটা হচ্ছে কমন স্টক শেয়ার। তাহলে এই 2000 শেয়ার নাম্বার অফ শেয়ারের এখানে চলে আসবে 1 নম্বর ওয়ার্কিংয়ে। দেখুন 2000 শেয়ার লিখেছি প্লাস করে, তাহলে 20 আর 2 22,000 শেয়ার। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অবশিষ্ট টাকা বাই প্রিফারেড শেয়ার, কোথা থেকে ম্যানেজ করা হবে? প্রিফারেড শেয়ারের মাধ্যমে ম্যানেজ করা হবে। তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কত? আবার বলি, এখানে আমাদের 35 লাখের মধ্যে ম্যানেজ হয়েছে মাত্র 4 লাখ। 4 লাখ ম্যানেজ হয়েছে, তাহলে আর থাকে কত? 31 লাখ। ওই 31 লক্ষ টাকা প্রিফারেডের মধ্যে চলে আসলাম। দেখুন 31 লক্ষ ইন্টু 11%, 3,41,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। তাহলে প্রথম অল্টারনেটিভে কোনো ইন্টারেস্ট ছিল না নতুন করে, তাই ইন্টারেস্টে আমরা অল্টারনেটিভ 1-এ লিখেছি নীল। আগে ছিল 1,60,000, এর সাথে এই বছরে নীল। তাহলে কত আসলো? ওই 1,60,000 থেকে গেল। আশা করি 1 নম্বর অল্টারনেটিভটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা 2 নম্বর অল্টারনেটিভ পড়ব, সেটা ভালো করে শুনবেন। 2 নম্বর অল্টারনেটিভ যখন বুঝতে পারবেন তখন 1 নম্বরটাও একইভাবে বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর অল্টারনেটিভ আমাদের কমপ্লিট। 2 নম্বর অল্টারনেটিভ 400 ডিবেঞ্চার অফ টাকা 200, প্রত্যেকটা ডিবেঞ্চারের দাম 200 না, এটা ভুল ছিল, এখানে হবে 2000। তো 2000 গুণন 400, অর্থাৎ 400 গুণন 2000, এতে আসে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা ডিবেঞ্চার। ডিবেঞ্চারের পরে কী হয়? সুদ আসে। কত পার্সেন্ট? 8%। তাহলে 2000 গুণন 400, দেখুন ইন্টারেস্টের এখানে নিয়ে গেলাম, 400 গুণন 2000, 8 লক্ষ গুণন 8%, 28টা 64,000।
৬৪,০০০ আর ১,৬০,০০০ মিলে হলো 2,24,০০০। এই হলো আমাদের প্রথম দ্বিতীয় অল্টারনেটিভের প্রথম অপশন ইন্টারেস্ট। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স বলছে অ্যান্ড 10 লক্ষ টাকা প্রিফারেড স্টক। প্রিফারেড স্টকের রেট হলো 11%, কিন্তু 10 লক্ষ টাকা। দেখুন প্রিফারেডটা ছিল আমাদের 3 নম্বর ওয়ার্কিং। 10 লক্ষ টাকার উপরে 11%, এতে কত হয়? 1,10,000 টাকা। অবশিষ্ট বলা হচ্ছে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তাহলে আর কত টাকা বাকি থাকে শিক্ষার্থীগণ? এবার আসুন আমরা হিসাব করি। 400 গুণন 2,000 8 লক্ষ টাকা, আর 10 লক্ষ 18 লক্ষ টাকা, কিন্তু আমার ম্যানেজ করতে হবে 35 লক্ষ। তো 35 লক্ষ থেকে 18 লক্ষ বাদ দিলে আর অবশিষ্ট থাকে 17 লক্ষ। দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ কমন স্টক 200 টাকা করে দাম। তাহলে 17 লক্ষ কমন স্টকের মাধ্যমে ম্যানেজ করতে হবে, তবে 200 টাকা করে দাম। কমন স্টক শেয়ারের সংখ্যা বের হবে 17 লক্ষ ভাগ 200, এতে আসবে 8,500। তাহলে আগে ছিল 20,000, আর এবার আসলো ব্র্যাকেটে ভাগ করে 8,500, তাহলে 28,500। 2 নম্বর অল্টারনেটিভ কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও বলি, প্রথমে 400 ডিবেঞ্চার 2,000 করে, এখানে 8 লক্ষ টাকা ইন্টারেস্ট হয়েছে, আর 10 লক্ষ টাকা প্রিফারেড, এটা প্রিফারেড ডিভিডেন্ড বের হয়েছে, আর অবশিষ্ট 17 লক্ষ টাকা কমন স্টক লেখা ছিল, এটা আমাদের শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর অল্টারনেটিভ অঙ্ক শেষ। এবার 3 নম্বর অল্টারনেটিভে যান। 5,000 কমন স্টক শেয়ার, তবে প্রত্যেকটা শেয়ারের দাম 200। শেয়ার শিক্ষার্থীগণ 5,000 শেয়ারের সাথে 200 গুণ করলে এখানে 10 লক্ষ টাকা ম্যানেজ হয়। তাহলে আমাদের শেয়ার সংখ্যা 5,000, প্রথম অল্টারনেটিভ এখানে 3 নম্বর অল্টারনেটিভ, 1 নম্বর ওয়ার্কিংয়ে গেল, নাম্বার অফ শেয়ার 5,000। 20,000 5,000 কত হয়? 25,000। 10 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে। অ্যান্ড দ্য রেস্ট, আর অবশিষ্ট আছে 25 লাখ। এই 25 লাখ টাকার ডিবেঞ্চার 12% হারে সুদ। তাহলে 2 নম্বর ওয়ার্কিংয়ে 25 লাখ গুণন 12%, এটা লিখলাম 25 লাখ গুণন 12%। তাহলে 25 লাখের উপর 12% করে যা হয়েছে 1,60,000 যোগ করে 4,60,000 হয়েছে। অর্থাৎ এখানে আমাদের 3 লক্ষ টাকা বের হয়। তো 25 লক্ষ আর 10 লক্ষ 35 লক্ষ ম্যানেজ হয়ে গেছে। প্রিফারেড শেয়ার 3 নম্বর অল্টারনেটিভে সম্পূর্ণ নীল, তার মানে আমাদের প্রিফারেড শেয়ারে কোনো প্রয়োজন হলো না 3 নম্বর অল্টারনেটিভে। আবারও বলি, 5,000 শেয়ার কমন স্টক, 200 টাকা করে দাম, 10 লাখ, আর অবশিষ্ট থাকে 25 লাখ। তো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 25 লক্ষ টাকা বাই 12% ডিবেঞ্চার। 12% হারে আমরা সুদে করে লোন করে নিলাম, বাস। ওকে, তাহলে ওয়ার্কিং 3টা কমপ্লিট। শিক্ষার্থীগণ ওয়ার্কিংটা প্রথমে করে নিতে হবে, এরপরে আমাদের রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট দ্য ইপিএস তৈরি করেন, তারপরে রিটার্ন অন ইকুইটি ROE তৈরি করতে হবে, তারপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI তৈরি করতে হবে। 3টি রিকোয়ারমেন্ট। তো আসুন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে ইপিএস তৈরি করি। ইপিএসে প্রথমে ইবিআইটি দরকার, প্রশ্নপত্রে দেওয়া ছিল ইবিআইটি। এক্সপেক্টেড ইবিআইটি 7,50,000 আর ট্যাক্স রেট 30%, এটা প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। ইবিআইটি লিখলাম অল্টারনেটিভ 1 2 3 সব জায়গায় 7,50,000। ইন্টারেস্ট অ্যামাউন্ট 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসেন, এই জায়গার থেকে 1,60,000 2,24,000 আর 4,60,000। ইন্টারেস্ট সবগুলো বাদ দিয়ে ইবিটি বের হলো। ইবিটির উপর ট্যাক্স রেট ধার্য করতে হবে। ট্যাক্স রেট বলা ছিল পড়েছে 30%। 30% 5,90,000 উপরে গুণ করলে 1,77,000 টাকা। 5,26,000 সাথে 30% গুণ করলে 1,57,800 টাকা। আর 2,90,000 সাথে 30% গুণ করলে 87,000 টাকা। বাস, বাদ দিলে হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে বাদ দিতে হয় প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড ডিভিডেন্ড 3 নম্বর ওয়ার্কিংয়ে ছিল অল্টারনেটিভ 1 এবং 2, 3,41,000 আর 1,10,000। 3,41,000 1,10,000, আর এখানে 0 বাদ দেওয়ার পরে হয়ে গেল EACS, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন EACS কীভাবে বের করলাম প্রিফারেড বাদ দেওয়ার পরে। লাস্টেরটা ছিল না, বাদ দেওয়ার দরকার নেই, 2,03,000 থাকলো। এরপরে নাম্বার অফ শেয়ার 1 নম্বর ওয়ার্কিংয়ে আছে 22,000, 28,500 এবং 25,000। সবগুলি বসিয়ে আমরা ভাগ করে দিলাম, ইপিএস পাওয়া গেল EACS ভাগ নাম্বার অফ শেয়ার 3 টাকা 27 পয়সা, 9 টাকা 06 পয়সা আর 8 টাকা 12 পয়সা। এই ছিল আমাদের ইপিএস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। ঠিক আছে, দেখুন ইবিআইটি প্রসেস সাপ্লাই দেওয়া থাকে, আর ইন্টারেস্ট ওয়ার্কিং করে নিতে হয়, প্রিফারেড ডিভিডেন্ড ওয়ার্কিং করে নিতে হয়, আর নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং করে নিতে হয়।
এই তিনটা ওয়ার্কিং করে বাকি ইপিএস তৈরি করতে পারবেন। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলে এই ফরম্যাট আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট রিটার্ন অন ইকুইটি। ROE সূত্র হলো ESCS ভাগ নাম্বার শেয়ার ক্যাপিটাল। ESCS দেখুন, প্রথমটা 72,000, দ্বিতীয়টা 2,58,500, এরপর 2,03,000। তিনটে অল্টারনেটিভে তিন ধরনের ESCS ছিল। তো প্রথমে আমরা লিখলাম অল্টারনেটিভ 1 72,000 ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল। এখন শেয়ার ক্যাপিটাল শেয়ারের সংখ্যা কত? 22,000। এই 22,000 শেয়ারের দুই ধরনের দাম ছিল। প্রথম 20,000-এর মূল্য ছিল 100 টাকা, তাতে আসে 20 লক্ষ টাকা। আর 2,000-এর দাম ছিল 200 টাকা, দেখুন এখানে লেখা ছিল 200 টাকা। 2,000 গুণন 200 এখানে 4 লক্ষ টাকা, 4 আর 20 তাহলে 24 লক্ষ টাকা। শেয়ার ক্যাপিটাল 24 লক্ষ। 72কে 24 লক্ষ টাকা দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 3% আসে। দ্বিতীয়টা আসুন, 2,58,200 ভাগ করতে হবে, এখানে শেয়ারের সংখ্যা দেওয়া আছে 28,500। দেখুন প্রথম 20,000 এটা ওল্ড শেয়ার, 100 টাকা করে দাম, 20 লাখ টাকা। আর 17 লক্ষ টাকা ছিল এই জায়গায় 2 নম্বর অল্টারনেটিভে, তাহলে 20 লাখ আর 17 লাখ 37 লাখ। এই সেই 37 লাখ 2 নম্বর অল্টারনেটিভ ভাগ করে 6.98% হয়েছে অ্যান্সার। 3 নম্বর অল্টারনেটিভ ESCS 2,03,000, শেয়ার ক্যাপিটাল 25,000। এখানে আমাদের 20,000 শেয়ারের দাম 20 লাখ আর 5,000 শেয়ারের দাম 10 লাখ। 20 আর 10 30 লাখ, তাই 30 লাখ টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 6.77% অ্যান্সার। এই হলো আমাদের রিটার্ন অন ইকুইটি। আবারও বলি, রিটার্ন অন ইকুইটি সূত্র কি? ESCS ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। SC-তে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল এখানে অ্যামাউন্ট দিতে হবে, এখানে সংখ্যা লিখলে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি অনেক সময় দেখা যায় ESCS থাকে না, তখন EAT-কে ভাগ করতে হয় শেয়ার ক্যাপিটাল দ্বারা। 3 নম্বর রিকোয়ারমেন্টে আসুন এবার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। EBIT ডিভাইড বাই টোটাল ইনভেস্টমেন্ট। সেখানে দেখুন EBIT সকল অল্টারনেটিভে একই রকম আছে, আর টোটাল ইনভেস্টমেন্ট এইভাবে বের করতে হয়। প্রথমে আমাদের ইকুইটি ক্যাপিটাল 20 লাখ, ডেপ্ট ক্যাপিটাল 20 লাখ, তাহলে মোট হলো 40 লাখ। আর অ্যাডিশনাল প্রয়োজন তাদের আরও 35 লাখ, তাহলে 40 আর 35 75 লাখ। এইভাবে আমরা টোটাল ক্যাপিটাল যোগ করেছি, তাহলে 40 লাখ আর 35 লাখ 75 লাখ। সূত্র হলো EBIT ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল। 7,50,000-কে 75 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 10% হয় ফর ইচ অল্টারনেটিভ। প্রত্যেকটা অল্টারনেটিভে একই রেট হবে, এই জন্য আমরা একটাই দেখাইছি, আলাদাভাবে অল্টারনেটিভ 1 2 3 দেখানো হয়নি, কারণ সবগুলি উত্তর একই আসবে। কারণ এখানে EBIT সবার সমান, টোটাল ইনভেস্টমেন্ট সবার সমান। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা 3টে প্রশ্ন উত্তর দিলাম 1 নম্বর প্রবলেমে। এবার আসুন আমরা 2 নম্বর প্রশ্নটি ভালোভাবে পড়ে অ্যান্সার দিই। একই রকম এখানে বলা আছে ABC লিমিটেড হ্যাজ এ প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, কমন স্টক শেয়ার ছিল 100 টাকা করে দাম 10 লক্ষ। এরপরে ডেপ্ট ক্যাপিটাল ছিল কত? 5 লক্ষ টাকা, তো 12% করে এখানে ইন্টারেস্ট আছে। এখন আসুন 10 লক্ষ টাকারে 100 দিয়ে ভাগ করলে হয় 10,000 শেয়ার, আর প্রেজেন্ট ইন্টারেস্ট 12%, 5 60, এখানে 60,000 টাকা ইন্টারেস্ট আছে, ওল্ড ইন্টারেস্ট। তো ওল্ড শেয়ার 10,000 আর ওল্ড ইন্টারেস্ট 60,000 টাকা, মোট 15 লক্ষ টাকার ক্যাপিটাল তাদের বর্তমানে আছে প্রেজেন্ট। এখন নতুন করে তাদের আরও কিছু টাকা দরকার। দ্য কোম্পানি উইশ টু রাইজ দ্য 5 লক্ষ টাকা ফর এক্সপেনশন প্রোগ্রাম। তাদের প্রোগ্রামটা আরও বৃদ্ধি করতে চাচ্ছে, বৃদ্ধি করতে চাইলে সেখানে প্রয়োজন হবে কত? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা ফিল্ডের থেকে ম্যানেজ করার জন্য তাদের বিভিন্ন অল্টারনেটিভ বের হচ্ছে। বলছে দ্য ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল। অল্টারনেটিভ 1 100% ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি বলতে নাম্বার অফ শেয়ার বোঝানো হয় থাকে, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। তাহলে সম্পূর্ণ 5 লক্ষ টাকাই শেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হবে। 50% ইকুইটি, 50% শেয়ারে যাবে, আর 50% ডেপ, 50% ইন্টারেস্ট করে আনতে হবে, কোনো প্রিফারেড ডিভিডেন্ড লাগবে না। 100% ডেপ, সম্পূর্ণ ঋণ করতে হবে 12%, আরে কোনো নাম্বার অফ শেয়ারেও যা লাগবে না, আবার প্রিফারেডও লাগবে না। এই 3টি অল্টারনেটিভের ভিতরে কোনো প্রিফারেড ডিভিডেন্ড দেখলাম না, আর প্রেজেন্ট ওল্ড কোনো প্রিফারেড ছিল না। তাই এই অঙ্কে আমরা ওয়ার্কিং করার সময় 2টা ওয়ার্কিং করলেই চলবে, প্রিফারেড না করলেও চলবে, কারণ প্রিফারেড নিয়ে এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। আচ্ছা, EBIT এখানে বলছে দে আর এক্সপেক্টেড EBIT
20 লাখ টাকা, ট্যাক্স রেট 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইপিএস তৈরি করতে হবে। হুইচ ওয়ান অফ উড ইউ প্রিফার, এর মধ্যে কোনটা বাছাই মানে সিলেক্ট করবে সেটা আবার আমাদের রিকমেন্ডের মাধ্যমে জানাতে হবে। অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি 1 and 2 অল্টারনেটিভ, অপশন 1 and 2 এর মধ্যে ইন্ডিফারেন্সও দেখাতে হবে। তাহলে প্রথমে ইপিএস তৈরি করতে হবে, তারপরে কমেন্ট করতে হবে, এরপরে ইন্ডিফারেন্স পয়েন্ট ইবিআইটি দেখাতে হবে। তো শিক্ষার্থীগণ আমরা অঙ্কটি শুরু করি। প্রথম আমরা ওয়ার্কিং করব, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ার ওল্ড শেয়ার ছিল 10 লক্ষ ভাগ 100, 10,000। আর অল্টারনেটিভ 1 2 3 লিখলাম। প্রত্যেকের কমন শেয়ার, ওল্ড শেয়ার তো কমন বসাই দিতে হয়, প্রথমে দেখালাম, এখানে বসিয়ে দিলাম আর প্লাস করে রাখলাম, পরে নতুন শেয়ার আসলে প্লাস করব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট ছিল 60,000, সবার জন্য অল্টারনেটিভ 1 60,000 60,000 60,000 লিখলাম। এবার আসুন আমরা অল্টারনেটিভ পড়ি। প্রথম বসে 100% ইকুইটি, অর্থাৎ এখানে সে সম্পূর্ণ 5 লাখ টাকা সম্পূর্ণটাই শেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হবে, কোনো ডেট ডিবেঞ্চার লোন ঋণ করা লাগবে না, তাহলে ইন্টারেস্ট নীল হবে এই অপশনে। তো আসুন প্রথমে 5 লক্ষ টাকার উপরে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 5,000 শেয়ার। আগে ছিল আমাদের, পূর্বে ছিল 10,000 আর এখন বর্তমানে 5,000, মোট হলো কত? 15,000 শেয়ার। তো 1 নম্বর অল্টারনেটিভে যদি ইন্টারেস্ট না হয় তাহলে ইন্টারেস্ট নীল লিখে রাখতে হবে, নতুন ইন্টারেস্ট নীল। দ্বিতীয় অল্টারনেটিভ 50% ইকুইটি, তাহলে 5 লাখের 50% 2.5 লাখ টাকা। তাহলে আমরা এখানে 2.5 লাখ টাকা প্রথমে কি লিখলাম? ইকুইটি লিখলাম। 2.5 লাখের উপরে 100 দিয়ে ভাগ করলে হয় 2500 শেয়ার। তো 2500 আর 10,000 মিলে হলো 12,500 শেয়ার। আর 50% ডেট ক্যাপিটাল, তাহলে 2.5 লাখের উপরে 12%, দেখুন 50% ডেট ক্যাপিটাল। তো আমরা 2 নম্বর অল্টারনেটিভে আসি। 2.5 লক্ষের উপরে 12% করলে 30,000 শেয়ার ইন্টারেস্ট আসে, তাহলে 30,000 আর 60,000 মিলে 90,000 ইন্টারেস্ট। নাম্বার 3 100% ডেট, মানে সম্পূর্ণটাই সুদে করে আনতে হবে। ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ বন্ড এগুলো সুদ হয়। তো 3 নম্বর অল্টারনেটিভে 100% ইন্টারেস্ট, কোনো নতুন শেয়ার নেই, নতুন শেয়ার হচ্ছে নীল। এখানে ইন্টারেস্ট হয়েছে 5 লক্ষের উপরে 60,000, তাহলে 60 আর 60 1,20,000, আর নতুন করে শেয়ার নীল। দেখুন এখানে নতুন শেয়ার দেওয়া নেই, তাহলে পূর্বে শেয়ার ছিল 10,000, এই 10,000ই থাকলো। তো অল্টারনেটিভ 1 2 3 এই 3টা অল্টারনেটিভ 2টা ওয়ার্কিংয়ের মাধ্যমে করলাম। ইবিআইটি 20 লাখ দেওয়া আছে, ট্যাক্স রেট 40%। এখন ইপিএস তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা অঙ্ক একই রকম, সব ইনফরমেশন দেওয়া থাকবে, শুধু একটু সাজাই নিতে হবে। তো ইবিআইটি 20 লাখ, ইন্টারেস্ট ওয়ার্কিং থেকে বাদ দেন। প্রথমে 1 নম্বরে ছিল 60,000, 2 নম্বরে ছিল 90,000, 1,20,000, বাস মাইনাস করার পরে ইবিটি হলো। ইবিটি থেকে এবার এর উপরে 40% ট্যাক্স কাটেন। ট্যাক্সটা আমরা 40% গুণ করে যা পেয়েছি বাদ দিলাম, ইএটি আর্নিং আফটার ট্যাক্স বের হলো। এই আর্নিং আফটার ট্যাক্সকে এবার নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে ইপিএস বের হলো। ইপিএস 77 টাকা 60 পয়সা, 91 টাকা 68 পয়সা, 112 টাকা 80 পয়সা, এই হলো ইপিএস। তাহলে আসুন ইপিএস যে অল্টারনেটিভে সব থেকে বড়ো সেটা আমাদের জন্য ভালো, সেটাই সিলেক্ট করব। তো এখানে 77 টাকা 91 টাকা 112 টাকা, তাহলে অল্টারনেটিভ 3 ইপিএস যেহেতু বড়, এটাই আমাদের কোম্পানির জন্য বেস্ট হবে। তাই আমরা লিখলাম কমেন্ট, অল্টারনেটিভ 3 ইজ প্রিফারেবল টু দ্য কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার অল্টারনেটিভ। এখন আমরা অন্যান্য অল্টারনেটিভ থেকে দেখলাম যে এটা ভালো, তাই আমাদের 3 নম্বর অল্টারনেটিভটা সিলেক্ট করলাম এই কোম্পানির জন্য। কমেন্ট শেষ। 3 নম্বর রিকোয়ারমেন্ট বলা হচ্ছে অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। ইনডিফারেন্স পয়েন্ট এটার অর্থ হলো দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন অপশন 1 and 2 ইপিএস, অর্থাৎ ইপিএসের কোনো পার্থক্য হবে না, এমন একটা ইবিআইটি আমাদেরকে সমীকরণের মাধ্যমে নির্ণয় করে নিতে হবে। শিক্ষার্থীগণ 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা দেখেছি ইপিএস 3টে অল্টারনেটিভে 3 রকম ছিল, কোনোটার সাথে মিল ছিল না। তো তখন আমাদের ইবিআইটি কত ছিল? 20 লাখ। বলছে এমন একটা ইবিআইটি নির্ণয় করুন যে ইবিআইটি দ্বারা এই ইপিএস করলে 2টা ইপিএসই সমান হবে অপশন 1 এবং 2-র ভিতরে। তাহলে এমন একটা ইবিআইটি আমরা পাবো কোথায়? সমীকরণের মাধ্যমে বের করব। এই জন্য আমরা ধরে নেব, ধরে নিলাম ইনডিফারেন্স ইবিআইটি এক্স। উই নো দ্যাট, আমাদের সূত্র জানা আছে ইবিআইটি ইনডিফারেন্স ইবিআইটি সমান সমান এক্স মাইনাস আই 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান একই সূত্র এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই সোর্স নাম্বার 2, শেয়ার সংখ্যা সোর্স নাম্বার 2। এবার আসুন মানগুলো বসিয়ে পাই।
এখানে এক্স হলো আমাদের ইবিআইটি, যেহেতু ইবিআইটি বের করব তাই এক্স এর মান বসাবো না, এক্স এভাবে থাকবে। প্রথমে ইন্টারেস্ট, 1 নম্বর অল্টারনেটিভে ইন্টারেস্ট কত? 60,000, তাহলে 60,000 মাইনাস 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। এবার মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড ডিভিডেন্ড আমাদের এই অঙ্কে ছিল না, তাই আমরা 0 লিখেছি। নিচেই শেয়ার সংখ্যা প্রথম অল্টারনেটিভে 15,000 লিখলাম, 15,000 সমান সমান সোর্স নাম্বার 2, ইবিআইটি হলো এক্স, এক্স মাইনাস ইন্টারেস্ট 90,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ট্যাক্স রেট 40%, প্রিফারেড ডিভিডেন্ড দ্বিতীয় অপশনে ছিল না তাই 0, ডিভাইডেড বাই শেয়ার সংখ্যা দ্বিতীয় অপশনে ছিল 12,500। এখন উপরে ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। প্রথমে 1 মাইনাস ট্যাক্স রেট যে 40%, এটা বাদ দিলে থাকে 0.6, আর 0 এটা যে -0 ছিল এটা উঠে গেল, কারণ 0-র কোনো রাখার দরকার নেই। আর নিচে যে 15,000 ছিল এখান থেকে আমি 3টে শূন্য কেটে দিয়েছি, দিয়ে 15 তৈরি করেছি। আর ডাইনে পাশে আসুন, এক্স মাইনাস 90,000, 1 মাইনাস ট্যাক্স রেট যে 40 ছিল ওটা বাদ দিলে 0.6, আর 0টা উঠে গেল। তো আসুন নিচেই এখান থেকে 3টি সংখ্যা কাটলে 12.5, এখানে আসে 12.5, কারণ 3টে কাটলাম উভয় পক্ষ থেকে ছোটো করার জন্য মূলত। এবার আসুন বজ্র গুণন 8 গুণন করি। এই 12.5 দ্বারা এই পাশের অংশকে গুণ করব, আর এই 15 দ্বারা এই ডাইনের অংশকে গুণ করব। তাহলে প্রথমে আমি 12.5 এই পাশে নিলাম, নিয়ে গুণ করলাম 0.6। শিক্ষার্থীগণ আরেকটু মনে করাই দিই যে এখানে আমাদের 0.6 দ্বারা গুণ করতে হবে এক্সকে, এক্সের সাথে গুণ করলে কত হয়? 0.6x। আর 0.6 দ্বারা 6কে গুণ করলে 60,000কে গুণ করলে 6,36,000। আর ডাইনের পাশে এটা দেখি, 0.6-এর সাথে এক্স গুণ করলে 0.6x মাইনাস 6,54,000। এরপরে 8 গুণন করলাম, তাহলে 12.5 দ্বারা 0.6কে গুণ করব, আর এখানে 36,000কে গুণ করব, সমান সমান এই 15 দিয়ে গুণ করব 0.6, আর 15 দিয়ে গুণ করব 54,000কে। তাহলে গুণের ফলাফল আসবে 12.5 দিয়ে যখন 0.6কে গুণ করা হয়েছে তখন 7.5x মাইনাস 12.5-এর সাথে 36,000 গুণ করলে 4,50,000 সমান সমান 15-এর সাথে 0.6 গুণ করলে হয় 9x, আর 15-এর সাথে 54,000 গুণ করলে হয় 8,10,000। এখন আসুন আমরা এক্সগুলো এক জায়গায় করি। তো আমাদের ডাইন পক্ষে যে 9x, এটা আমরা বাম পক্ষে নিয়ে মাইনাস দেখালাম, আর বাম পক্ষে আমাদের x ছিল 7.5x। এবার আসুন বাম পক্ষে আমাদের যে সংখ্যা ছিল 4.5 লক্ষ মাইনাস, এটা ডাইন পক্ষে যে প্লাস হয়ে গেছে, আর ডাইনে পাশে মাইনাস 8,10,000 ছিল। তো আমরা বিয়োগ করলাম, বড়টা ছিল মাইনাস বলে মাইনাস 1.5x সমান সমান মাইনাস 3,60,000। উভয় পক্ষে মাইনাস উঠিয়ে আমরা পাই 1.5x সমান সমান 3,60,000। অর্থাৎ x সমান সমান 3,60,000কে 1.5 দ্বারা ভাগ করলে x এর মান আসে 2,40,000। এটা হলো অ্যান্সার, যে ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট ইন ইবিআইটি 2,40,000। এই 2,40,000 এমন একটা ইবিআইটি যে ইবিআইটি দ্বারা এখন আমরা যদি ইপিএস তৈরি করি তাহলে উভয় ইপিএস সমান হবে। দেখুন প্রমাণ। তাহলে অল্টারনেটিভ 1 ইবিআইটি 2,40,000, অল্টারনেটিভ 2 ইবিআইটি 2,40,000। এখান থেকে আমরা মাইনাস করব 60,000 টাকা ইন্টারেস্ট, 60,000 আর 90,000 ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকবে 1,80,000 এবং 1,50,000। এই ইবিআইটির উপরে আবার কি করতে, ইবিটির উপরে ট্যাক্স ধার্য করতে হবে। ট্যাক্স হলো 72,000 আর 60,000, 40% করে পেয়েছি। এটা বাদ দেওয়ার পরে ইএটি কোনো প্রিফারেড নাই তাই বাদ দিতে পারলাম না। ইএটিকে এখন নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করি, 15,000 এবং 12,500 ছিল শেয়ারের সংখ্যা। ভাগ করার পরে ইপিএস হয়েছে 7 টাকা 20 পয়সা, উভয় পক্ষে 7 টাকা 20 পয়সা। দেখুন ইপিএসের কোনো পার্থক্য হয়নি, এটা আমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি সঠিক আছে। যদি ইপিএস দুই রকম হইতো, একই রকম না মিলতো, তাহলে এটা ভুল ছিল। যাই হোক, তাহলে এখন আমাদের মিলে গেছে, এটা অঙ্কটা সঠিক হয়েছে। এখন আসুন এটা গ্রাফ দেখায়। গ্রাফটা খুবই সহজ, যদিও গ্রাফটা এই অঙ্কে চাইনি, না চাইলে দিব না, আর চাইলে দিতে হবে। তো আমি এখানে শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা গ্রাফ নেবেন, ওএক্স এক্সিস, এই অক্ষে আপনারা ইবিআইটি লিখবেন, অর্থাৎ টাকার অ্যামাউন্টগুলো ইবিআইটি। আর ও ওয়াই এক্সিস, এখানে আমাদের ইপিএসের অংশটা লিখতে হবে। তো আমাদের এখানে ইপিএস আসছিল 7.2 অনুমান করে নেওয়া হয়েছে, যেহেতু এটা সাদা কাগজে লেখা হয়েছে তাই অনুমান করে এখানে 7.2 এই বরাবর একটা রেখা অঙ্কন করলাম, এটা এই বরাবর চলে গেল। আর 2,40,000 আমরা অনুমান করলাম যে এখানে 50,000 করে করে আমি ধরেছি। তো 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2,50,000, 2,50,000 একটু আগে হলো 2,40,000।
তো আমি এটা 2,40,000 হিসেবে এই রেখাটা অঙ্কন করলাম। এখন দুইটা রেখা ছেদ বিন্দু হলো, এখানে একটা ছেদ বিন্দু সৃষ্টি হলো। এবার আসুন, প্রথমে অপশন অনের খরচ আছে ইন্টারেস্ট কত 60,000, আর 2তে করো কত 90,000। তার মানে 2 বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে আর 1 ইন্টারেস্ট কম দিয়ে থাকে, কারণ তার ঋণের পরিমাণ কম আর 2তে ঋণের পরিমাণ বেশি। তো বেশি ঋণ নিলে আমাদের ঊর্ধ্বমুখী হয় বেশি, মুনাফাটা ঊর্ধ্বমুখী হয়, আর কম ঋণ নিলে একটু নিম্নমুখী হয়। যেমন আমরা প্রথমে লিখেছি 60,000, 50,000-এর পরে একটু সরিয়ে দিলাম, এটা 60,000। তো 60,000 টাকা এই সোজা করে আমরা স্কেল দিয়ে ঠিক এই ছেদবিন্দুর মিডিল দিয়ে আমরা উঠেলাম, ওটায় এই নিচে দিয়ে রেখাটা গেল, এইটা হলো সোর্স নাম্বার 1, নিচের রেখাটা হলো সোর্স নাম্বার 1। তাই একটু নিম্নমুখী হয়েছে মুনাফা। আর পরেরটা 90,000, যেখানে এই 90,000 বরাবর এখানে নিলাম। তো 60,000-এর পরে এখানে আমাদের 1 লক্ষের একটু আগে হলো 90,000, এই 90,000 বরাবর এটা আমরা সোজা উঠিয়ে নিলাম, ঠিক ছেদ বিন্দুর উপরে বরাবর উঠান, উপর দিয়ে চলে গেল, এই রেখাটা হলো সোর্স নাম্বার 2। এখন সোর্স নাম্বার 2 এটা হলো অল্টারনেটিভ 2। তাহলে দেখা গেল মুনাফা রেখা যখন সুদ নিয়ে বেশি নেওয়া হচ্ছে তখন মুনাফা রেখা ঊর্ধ্বমুখী হচ্ছে, আর যখন সুদ কম নেওয়া হচ্ছে, ঋণ কম নিয়েছে, তখন একটু নিম্নমুখী হচ্ছে, কারণ ট্যাক্স বেশি দেওয়া লাগে। এই জন্য জাস্ট এইটা শুধুমাত্র দেখাতে হবে, আর কিছুই না। অর্থাৎ ইন্টারেস্টের খরচটা দেখাতে হবে, ইবিআইটি দেখাতে হবে, আর ইপিএস দেখাতে হবে। এই হলো আমাদের ইনডিফারেন্স পয়েন্ট ইন ইবিআইটির গ্রাফ। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে পরবর্তী প্রবলেমগুলো একই রকম। এখানেও আমাদের দেখুন প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া রয়েছে, আগে ছিল 15 লাখ, এবার 30 লাখ, শুধু ফিগারটা একটু চেঞ্জ আছে। আর আগের মতোই সেম কাঠামো, এখানে অল্টারনেটিভ 1 2 3 দেওয়া আছে। এরপরে আসুন আমরা এখানে 4 নম্বরে একই অল্টারনেটিভ 1 2 3, এখানে আছে সোর্স নাম্বার এ এবং বি দুইটা, এটা করবেন বাসায়। তাহলে 3 নম্বর পর্যন্ত আমাদের হোমওয়ার্ক থাকবে, 5 নম্বরটাও আপনারা পারবেন। 6 নম্বরটা অনেক সহজ। দেখুন এই যে 2 নম্বরের অঙ্ক যেটা আমরা অ্যান্সার করলাম, ঠিক সেম এই 15 নম্বর 6 নম্বর অঙ্কটি, এটা 11 দুইবার আসছে, 11 সালে এবং 15 সালে। এই অঙ্কটি ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের সাথে মিলে গেছে অঙ্কটি। তো আপনারা আজকে এটা হোমওয়ার্ক করবেন অবশ্যই, কারণ এটা বোর্ডে আসছে। এরপরে 7 নম্বরটাও অনেক সহজ, আমাদের বই সংগ্রহ করে এই 7 নম্বর অঙ্কটা সমাধান করবেন আজকে। 8 নম্বর দেখুন, ওখানে ছিল আমাদের 15 লক্ষ টাকা এর আগের অঙ্কে, আর এটা হলো 30 লাখ টাকা। আর কত ইনফরমেশনগুলো সব সেম, এটা 14 সালে এসেছিল অঙ্কে, এই বোর্ড পরীক্ষায় 14 সালে এসেছে। এরপর 9 নম্বর অঙ্ক, এটা 14 সালে এসেছে। এটা দেখুন 1 কোটি টাকা দেওয়া আছে, 60 লাখ আর 40 লাখ, 1 কোটি টাকা প্রেজেন্ট ক্যাপিটাল, আর 3টে অল্টারনেটিভ দেওয়া আছে। সেমভাবে ওয়ার্কিং করে নেবেন 3টা, আর এরপরে ইপিএস তৈরি করবেন, বাস অঙ্ক শেষ। এরপরে আসুন 10 নম্বর অঙ্কটি 15 সালে এসেছে, এটা 15 লক্ষ টাকা। এটা 2 নম্বর অঙ্ক যেটা শিখলাম এই মুহূর্তে, এটা সেম অঙ্ক, শুধু একটু ফিগারটা চেঞ্জ হয়েছে। আর এরপরে 15 সালে এসেছে, দেখুন 15 সালে আর 16 সালে এটা 4th ইয়ারে এসেছে, 60 লক্ষ টাকা। অঙ্ক একই সেম, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ। তো আজকে আপনাদের এই 11 নম্বর হোমওয়ার্কটা বাসায় এটা কাজ থাকবে, আজকে কমপ্লিট করবেন। তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এগুলো আপনাদের আজকে হোমওয়ার্ক দেওয়া থাকলো। এই ফরম্যাটের বাইরে আজকে কিছু করার দরকার নেই। দেখুন 17 সালে এসেছে, খুবই সহজ একটা অঙ্ক, 2 নম্বর অঙ্কের সাথে এটা মিলে গেছে, শুধু ফিগারটা এখানে 158 লক্ষ, মানে 1 কোটি 58 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অঙ্কটা খুবই সহজ, এটা করবেন ইনডিফারেন্স। 17 সালে এসেছে 4th ইয়ারে 50 লক্ষ টাকার একই অঙ্ক। এই ফরম্যাটে যতগুলো অঙ্ক আসছে বা যতগুলো অঙ্ক এখানে দেওয়া হয়েছে সবই একই ধরনের অঙ্ক, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ। শিক্ষার্থীগণ, আপনারা আমার বইটা সংগ্রহ করে এই অঙ্কগুলি, এই লাস্টের অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ এর মধ্যেই কমন থাকবে। দেখুন এটাও 14 সালে এসেছে 4th ইয়ারে। এই 3টে ওয়ার্কিং করবেন আর ইপিএস তৈরি করবেন। তো এই ফরম্যাটটা অনেক সহজ, আশা করি ইনশাল্লাহ আপনাদের সহজ লেগেছে। তো এটা আজকে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ফোন করে আমাকে জানাবেন, আমাকে জানালে আমি এটা সমাধান করে দেবো। আর 18 নম্বর অঙ্কটি, এটা 4 মার্কের খুব ছোটো একটা অঙ্ক এসেছে, এটি ওয়ার্কিং করে নিয়ে ইনডিফারেন্স দেখাতে হবে। আর 17 সালে এটা 10 মার্কের অঙ্ক এসেছে, তো এটা 50 লক্ষ টাকা। দেখুন সোর্স নাম্বার দেওয়া রয়েছে 3টা, তো এই ওয়ার্কিং করে আপনি ইপিএসটা করবেন। তো ভিডিওটি অনেক বড় হয়েছে, এই জন্য আর আমি লাস্টেরগুলো অ্যান্সার করলাম না। আজকে আপনাদের কাজ দেওয়া থাকলো 3 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলি আপনারা আজকে সমাধান করবেন। আর আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল, আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট অ্যান্সার করব।
শিক্ষার্থীগণ, যেদিন আমরা যে ফরম্যাটে অঙ্কগুলো এখানে ভিডিওতে শেখাবো ঠিক সেই দিন সেই ফরম্যাটে অঙ্কগুলো আপনারা সব কমপ্লিট করবেন আমার বই থেকে। কারণ আমাদের বইয়ে অঙ্কগুলি সাজানো আছে, আর অন্যান্য সাধারণ বইগুলোতে দেখা যায় অঙ্ক ছড়ানো ছিটানো থাকে, যা ছাত্রদের বুঝতে অনেক সমস্যা হয়, ওগুলো বুঝতে পারে না, মনেও রাখতে পারে না। আর একই জাতীয় অঙ্ক আমি সব এক জায়গায় করে দিয়েছি, যা দেখলে ছাত্ররা খুব সহজে মনে রাখতে পারছে যে এই ধরনের অঙ্ক নিয়ম তো কখনো চেঞ্জ হয় না, নিয়ম হচ্ছে এই কয়টা, আর ফিগারটা চেঞ্জ হতে পারে। তো আমাদের ছাত্ররা যখন শিখে যায় তখন ফিগার যেভাবেই চেঞ্জ করুক না কেন, নিয়মের মধ্যে অঙ্ক যখনই আসে তখন অবশ্যই তারা অ্যান্সার করতে পারে। কারণ নিয়মের বাইরে কখনো প্রশ্ন হয় না, নিয়মের ভিতরে অঙ্ক প্রশ্ন আসে, শুধু ফিগারটা একটু চেঞ্জ থাকে। তো আপনার দায়িত্ব শুধুমাত্র নিয়মটা শিখে নিতে হবে যে কয় রকমের নিয়মের এখানে অঙ্ক আছে। তাহলে এই অধ্যায়তে আমাদের মোট 7 রকমের অঙ্ক আছে। তো আজ পর্যন্ত আমরা এইটা 3টা ক্লাস করলাম, 3টে ফরম্যাট শেষ। আগামী ক্লাসে 4 নম্বর ফরম্যাটে অঙ্ক করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।